ধরো এটা হচ্ছে তোমার এম ভরের সেই বস্তু, আমি এমন একটা ব্যাগে নিক্ষেপ করলাম যেই ব্যাগে নিক্ষেপ করলে ক্যালকুলেটরে করি ম্যাথটা, তাহলে বুঝতে পারবা যে কি হয়। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়েছে 0.214। তোমরা ভাবতে পারছো যে আমি ক্যালকুলেটরে করছি? কখনোই না, আমি পাসওয়ার্ড ওই লকে খুলতে পারি নাই। পড়ার সময় কিছু পিসপিপল, আর তোমরা কি পিসপিপল দেখতেছো? আসো কোশ্চেন সলভ শুরু করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24-25 ফিজিক্স কোশ্চেন সলভ। আসো, প্রথম কোশ্চেন কি? নির্দিষ্ট পরিমাণ কিছু পানিকে ধীরে ধীরে 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণ করা হলো। আচ্ছা, এতে উঠতে পারে আয়তনের পরিবর্তনের ব্যাপারে কোনটি সঠিক? ওই যে দেখো আমি সলভ লিখেছি 1 নম্বরের। তাহলে আমরা কি জানি, সাধারণত কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে বস্তুর কি ঘটে? প্রসারণ ঘটে, ঠিক আছে। কিন্তু পানি একটু তিরিং বিরিং, ঠিক আছে। পানির ক্ষেত্রে কি হয় দেখো, লেখা রাখছি, পানি যখন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, উঠে, তখন কি পানি উল্টা আচরণ করে, যা অস্বাভাবিক প্রসারণ নামে পরিচিত, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে কোশ্চেন কি, 2 ডিগ্রি থেকে 7 ডিগ্রি যদি উষ্ণ করা হয় তাহলে কি হবে দেখো, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত সংকুচিত হবে, 4 থেকে বাকি যতই উঠবে কি হবে? প্রসারিত হবে। তাহলে বলে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে প্রথমে সংকুচিত হয়ে পরে প্রসারিত হবে, 1 নম্বরের সি। ওকে, তারপর 2 নম্বর কি? কত বেগে চললে মহাশূন্যে চলা কোন স্পেসশিপে অবস্থিত একটি লাঠির দৈর্ঘ্য তার আসল গতিবেগের অর্ধেক হবে? তার আসল গতিবেগের অর্ধেক হবে। কত বেগে চললে মহাশূন্যে চলা কোন স্পেসশিপে অবস্থিত একটি লাঠির দৈর্ঘ্য তার আসল গতিবেগের অর্ধেক হবে। এখানে মনে হয় একটা কোশ্চেনে মিস্টেক আছে। মিস্টেক তো না, তোমার ওঠানোতে মিস্টেক আছে। এটা হবে আসল দৈর্ঘ্যের, আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে, আসল দৈর্ঘ্যের অর্ধেক হবে। তাহলে আসো, তাহলে এটা কে বলতে পারি? দেখো, তোমার স্পেসশিপের দৈর্ঘ্যকে আমরা যদি এল ধরি, এটা তোমার কি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য, তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য আসল দৈর্ঘ্য, তার মানে কি নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যর অর্ধেক, ঠিক আছে। তাহলে এল ইকুয়ালস টু এল নট ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের মেইন সমীকরণ কি মনে আছে? দৈর্ঘ্য সংকোচন, এল ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তোমাকে ভাই চাইছে কি? চাইছে কত বেগে চললে বেগের মান বের করতে বলছে। তাহলে এবার আসো, এখানে এল ডিভাইডেড বাই এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। খেয়াল করো, এখান থেকে এল ডিভাইডেড বাই এল নট 1/2, তাহলে এল ডিভাইডেড বাই এল নট এটাকে একবার স্কোয়ার করে দাও, তাহলে রুটটা চলে যাবে। তাহলে এখানে কত হয়? 1/4 ইকুয়ালস টু 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। যদি বেগের মান যদি বের করি একবারে কি আসবে? রুট ওভার 3/2 ইন্টু সি। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে রুট ওভার 3/2 ইন্টু সি, ঠিক আছে। আচ্ছা, তারপর খেয়াল করো, ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইজি, শক্তির একক। আমরা কি জানি দেখো, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। জুল কার একক? কাজ অথবা শক্তির একক, ঠিক আছে। ভেরি ভেরি ইজি। এবার খেয়াল করো, একটি তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ অর্ধেক করা হলে তার ইয়ং এর গুণাঙ্ক কি রকম পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে আসো ইয়ং এর গুণাঙ্কের ম্যাথ, তাহলে আমরা একটু মুছে দিই উপরে। আচ্ছা, তাহলে ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি মনে আছে? পীড়ন বাই বিকৃতি, এই যে এফ বাই এ এল বাই এল। দেখো একটু ভাবে লিখি, এফ বাই এল এ বাই এল, ঠিক আছে। তাহলে দেখো ইয়ং এর গুণাঙ্ক কার সমানুপাতিক? এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের সমানুপাতিক, এ ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, তার মানে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করো এখানে, তাহলে দৈর্ঘ্য কি করছে দেখো, তারের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয় অর্ধেক করছে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য অর্ধেক করা মানে কি ভাইয়া? এই যে দৈর্ঘ্য অর্ধেক করে ফেলছে। ব্যাসার্ধ অর্ধেক করা মানে কি? ব্যাসার্ধ 1/2 স্কোয়ার, তার মানে কত হয়? 1/4। আসো গুণ করি, 1/2 ইন্টু 1/4 উল্টা দাও 4 2, তার মানে কয় গুণ হয়েছে দেখো, আগের দৈর্ঘ্যের আগের ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হয়েছে। তাহলে এখানে কোথায় আছে? পরিবর্তন হবে না, না এটা ভুল। পূর্বের 4 গুণ, এটাও ভুল। পূর্বের দ্বিগুণ, এই যে পূর্বের দ্বিগুণ পূর্বের অর্ধেক, এটাও হবে না। তাহলে অ্যান্সার হবে পূর্বের দ্বিগুণ। সিরিয়াস কিভাবে থাকবো দাদা? সিরিয়াস কিভাবে থাকবো এখানে? ইয়া কর অ্যান্টনের মতো ইয়া লাগা তামিলের ডায়লগ লাগা। কি ভাই, সাকিব খান হয়ে গেছে, হবে না। এই শুরু কর।
আচ্ছা 5 নম্বর কোশ্চেন দেখো, খুব অল্প সময়ের মধ্যে খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে? আচ্ছা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে ও কত বলে বদমাইশ ও। আচ্ছা খুব অল্প সময়ের মধ্যে যদি খুব বড় মানের বল প্রযুক্ত হয় তাকে বলে ঘাত বল। তাহলে অ্যান্সার হবে ঘাত বল। আসো ঘাত বল কোথায়? আচ্ছা এখানে টেনিস বল কেন, এখানে হবে ঘাত বল। অ্যান্সার ঘাত বল, ঠিক আছে? তাহলে টেনিস বল হবে না, অ্যান্সার হবে ঘাত বল। আচ্ছা তারপর কি, নিচের কোনটি দিক পরিবর্তী ভোল্টেজের উদাহরণ? তাহলে ভাই দেখো, দিক পরিবর্তী ভোল্টেজ কাকে বলে? সময়ের সাথে যদি ভোল্টেজের দিকটা যদি পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে সময়ের সাথে ভোল্টেজের দিক পরিবর্তন মানে কি, তোমার একবার পজিটিভ দিকে ভোল্টেজটা উঠবে, একবার কি নেগেটিভ দিকে ভোল্টেজটা নামবে। বুঝতে পারছো যে সময়ের সাথে সাথে? তাহলে দেখো এইখানে তোমার অ্যান্সার কিন্তু সবগুলোই হবে। কি হবে সবগুলো হয়েছে? দেখো এটা কিন্তু তোমার পজিটিভ দিক, এটা কিন্তু নেগেটিভ, দেখো নেগেটিভ দিক। তাহলে দেখো দুই দিকে আছে পজিটিভ নেগেটিভ, এখানে দেখো পজিটিভ নেগেটিভ, আবার দেখো এখানে কি পজিটিভ দিকেও আছে নেগেটিভ দিকেও আছে। তাহলে উপরের সবগুলো ঠিক আছে। তারপর খেয়াল করো 7 নম্বর কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি কোনো স্থানে যাওয়ার সময় ঘন্টায় 4 মাইল বেগে যায় এবং আসার সময় ঘন্টায় 5 মাইল বেগে ফেরত আসে, তার গড় গতিবেগ কত? আচ্ছা ঠিক আছে, দেখো এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, এটা গতিবিদ্যা, এটাও তোমার এক্সট্রা সিলেবাস, এটাও এক্সট্রা সিলেবাস। তাহলে দেখো আমাদের গড় বেগের সূত্র কি মনে আছে? গড় বেগের সূত্র হচ্ছে তোমার মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট সময়, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, মনে করো একজন ব্যক্তি এ থেকে রওনা দিল, বিতে গেল, ঠিক আছে? তাহলে মনে করো এস দূরত্ব অতিক্রম করছে এবং এই এস দূরত্ব অতিক্রম করছে কত বেগে? 4 মাইল বেগে, ঠিক আছে? আবার দেখো বি থেকে যখন এতে আসছে, যেখানে কি বলছে আসার সময়, তাহলে যখন বি থেকে এতে আসছে তখন ঘন্টায় 5 মাইল বেগে ফেরত আসে, তাহলে ঘন্টায় 5 মাইল বেগে ফেরত আসে। দেখো একই দূরত্ব কিন্তু তোমার গেছে 4 মাইলে এবং আসছে কত মাইলে? 5 মাইলে, ঠিক আছে? তাহলে আমি যদি ভাই বলি এইখানে কিন্তু ওদের ডিস্টেন্সটা সেম, তাই না? এবং বেগ আলাদা, তাহলে বেগ যদি আলাদা হয় তাহলে অবশ্যই কি সময়ও তোমার কি আলাদা হবে। তাহলে মোট দূরত্ব এখানে কত হবে বুঝতেই পারতেছো। দেখো যাওয়ার সময় এস দূরত্ব অতিক্রম করছে, আসার সময় আরও এস দূরত্ব অতিক্রম করছে, তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 2s দূরত্ব অতিক্রম করছে। তাহলে এবার দেখো, ধরো যাওয়ার সময় একে আমি ধরলাম টি অফ এ বি, আসার সময় আমি ধরলাম টি অফ বি এ। তাহলে দেখো যাওয়ার সময়ের সূত্র কি? টি ইকুয়ালস টু এস বাই ভি, তাহলে এস, আর যাওয়ার সময় বেগ কত? 4, আর আসার সময় তোমার বেগ কত? সময় কত? সরি নট বেগ, সময় কত? বি অফ এ, তাহলে এস ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তাহলে আসো এখানে ম্যাথটা একটু করি। ম্যাথটা কোথায় করব? দেখো ম্যাথটা এখানে করি আমি। তাহলে এখানে হবে 2s, তাহলে এস বাই 4 প্লাস এস বাই 5, এস বাই 4 প্লাস এস বাই 5, এটা কি হয়েছে নাকি হয় নাই? তাহলে আসো এখানে 2s, এস যদি কমন নাও তাহলে কত হবে? 1/4 প্লাস 1/5, এস কাটা। তাহলে দেখো এখানে আমি যদি লসাগু করি, লসাগু করে আমি যদি উল্টা দিই তাহলে এখানে হবে 2 × 4 × 5 ডিভাইডেড বাই 4 প্লাস 5, তার মানে 4 × 5 = 20, 20 × 2 = 40, 40/9, অ্যান্সার হবে 4.44। তাহলে অ্যান্সার হবে 4.44 মাইল, ঠিক আছে? আচ্ছা তোমরা তাহলে শর্টকাট মনে রাখতে পারো, যদি তোমার ডিস্টেন্স সেম হয়, যদি ডিস্টেন্স সেম হয় তাহলে গড় বেগের সূত্র কী হবে? গড় বেগের সূত্র হবে 2 তোমার ভিএবি ভিবিএ ডিভাইডেড বাই ভিএবি প্লাস ভিবিএ, এটা হচ্ছে তোমাদের শর্টকাট, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 4.44। তারপর একটা খেয়াল করো, দুটি তরঙ্গের দশা পার্থক্য 90 ডিগ্রি হলে পথ পার্থক্য কত, ঠিক আছে? তাহলে দেখো দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে আমরা কি সম্পর্ক জানি না? এই যে দশা পার্থক্য ফাই ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, এই যে দেখো পথ পার্থক্য, ঠিক আছে? তাহলে দশা পার্থক্য কত? দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি π/2, তাহলে এখানে π/2 ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য পপা, ঠিক আছে? পথ পার্থক্য। তাইলে এখানে দেখো পাই কাটা ওই ল্যামডাকে ওই পাশে নাও, গুণ করো, তাহলে ল্যামডা 2 × 4, তাহলে পথ পার্থক্য হবে λ/4, λ/4 আছে নাকি এখানে? λ/4, 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 এ নাম্বার অ্যান্সার হচ্ছে λ/4। ওকে আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা একটু দেখো, প্রদর্শিত চিত্রে কোন তরঙ্গটির সমীকরণ y = আলফা সাইন x প্লাস 90 ডিগ্রি। এখান থেকে একটু আসো, দেখো সাইন 90 প্লাস x এটা সমান সমান কি cos x না? তাহলে y = আমরা কি বলতে পারি
আলফা কজ এক্স, কারণ আমরা কি জানি ভাইয়া বলো, সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কস থিটা, ঠিক আছে। আর কস থিটার সমীকরণটা কীভাবে শুরু হয় বলো তো? কস থিটার সমীকরণটা কিন্তু এই যে সর্বোচ্চ বিস্তার থেকে শুরু হয়, তার মানে কি এইভাবে যায়, তাই তো? ওকে, তাহলে এখানে খেয়াল করো নিচের কোনটা তাহলে কজের সমীকরণ, সরি নিচের কোনটা কজের গ্রাফ, কজের গ্রাফটা হচ্ছে দেখো ওই যে নীল কালি দেখে রাখছি আমি, ঠিক আছে, অর্থাৎ বি, অ্যান্সার হবে বি, ঠিক আছে। তারপর খেয়াল করো এখানে একটু 20 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যকর একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত, ঠিক আছে। তাহলে কার্নো ইঞ্জিন পড়ে গেছে কেন, মাইক পড়ে গেছে, মাইকের এটা পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 20 ডিগ্রি এবং 100 ডিগ্রি তাপমাত্রা দ্বয়ের মধ্যে কার্যকর একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে আসো দক্ষতা সূত্র, এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, ঠিক আছে। তাহলে T2 বাই কি, T2 হচ্ছে 1 মাইনাস, দেখো T2 বলছে 20 ডিগ্রি এবং 100 ডিগ্রি, তাহলে T2 হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 20 ডিগ্রি মানে কত কেলভিন, 20 প্লাস 273 কেলভিন, T1 কত 100 ডিগ্রি, 100 প্লাস 273 কেলভিন ইন্টু 100%। বাট খেয়াল করো ওরা যে অ্যান্সারটা দিয়েছে সেখানে কিন্তু কোনো পার্সেন্টেজ অ্যান্সার নয়, তার মানে কি আমরা পার্সেন্ট করবো না, ওকে। তাহলে এখান থেকে তুমি যদি অ্যান্সারটা বের করো, দেখো আমি একটু ক্যালকুলেটারে করি ম্যাথটা, তাহলে বুঝতে পারবা যে কি হয়, ওকে। তাহলে এখানে অ্যান্সার হয়েছে 0.214, তো না ভাবতে পারছো যে আমি ক্যালকুলেটারে করছি, কখনোই না, আমি পাসওয়ার্ড ওই লকে খুলতে পারি নাই। আচ্ছা যাই হোক, এখানে তাহলে এখানে অ্যান্সার কত, এখানে অ্যান্সার হচ্ছে 0.214, এটাই অ্যান্সার। তাহলে এখানে কয় নম্বর হলো এটা, 10 নম্বর। 11 নম্বরটা শুরু করে দেখো ভাই, চার্জের কোয়ান্টাম নিয়ম অনুসারে নিচের কোন চার্জটি কোনো বস্তুতে থাকা সম্ভব, আচ্ছা সম্ভব। তাহলে একটু খেয়াল করো এখানে আমরা যদি এখানে 11 নম্বর দেই, তাহলে চার্জের কোয়ান্টাম নিয়ম অনুসারে বলো তো তোমার চার্জ সমান সমান কি হয়, কিউ ইকুয়ালস টু এনই, ঠিক আছে, কিউ ইকুয়ালস টু এনই। তার মানে কোনো একটা বস্তুতে চার্জ কি হবে, তার ইলেকট্রনের পূর্ণ সংখ্যার সমান, ঠিক আছে। কোনো একটি বস্তুতে তার চার্জের মান হবে তার ইলেকট্রনের পূর্ণ সংখ্যার সমান, তার মানে একটু যদি খেয়াল করো এই যে এনটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের হবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আসো, এখানে তোমাকে বলছে কোন চার্জটি কোনো বস্তুতে থাকা সম্ভব, তাহলে আমি এখানে দেখো প্রত্যেকটাতে এন এর মান বের করবো, n ইকুয়ালস টু কিউ বাই ই। আমি এখন জানো কি দেখবো, আমি এই প্রত্যেকটা চার্জের মান এখন এখানে বসাবো, বসায় দেখবো কোন চার্জের জন্য এন এর মানটা পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে তুমি যদি এইখানে বি নাম্বার অ্যান্সারটা চেক করো, তাহলে দেখবা বি নাম্বারটা হচ্ছে 3.2 ইন্টু 10 ইনভার্স 19, আর এর মান দেখো দেওয়া আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 10 ইনভার্স 19, 10 ইনভার্স 19 কাটা 1.6কে 3.2 দিয়ে কাটলে অ্যান্সার হয় 2, তার মানে এন্ডের মান কিন্তু একটা পূর্ণ সংখ্যা আসছে, ঠিক আছে। দেখো তাহলে অ্যান্সার হবে বি। তুমি বি বাদে এখানে এ এর মান বসাও, সি এর মান বসাও, ডি এর মান বসাও এই চার্জের জায়গায়, দেখবা এখানে তোমার পূর্ণ সংখ্যা আসতেছে না, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে বি, ওকে। তারপর এখানে খেয়াল করো একটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কতটুকু করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা আমি এখানে করে দিই। তাহলে দোলনকালের সাথে বলো সম্পর্ক কি, আমরা কি জানি টয়েস পাই রুট ওভার এল বাই জি, তার মানে আমি কি ভাই বলতে পারি না এই দোলনকাল বা পর্যায়কাল কার সমানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক। আমরা এটাও তো লিখতে পারি টি স্কোয়ার সমানুপাতিক এল। তাহলে এখানে টি এর মান কত, দেখো দোলনকাল কয় গুণ করছো, 3 গুণ, তাহলে এখানে 3 স্কোয়ারের জায়গায় কত দিবা, 3 স্কোয়ার সমানুপাতিক এল, তার মানে এল কয় গুণ হবে, 9 গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে 9 গুণ। তারপর খেয়াল করো এখানে তারপরটা কি বলছে, ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি, আমার নিজের লেখা আমি নিজে বুঝতে পারতেছি না, এটা আমি আসলে পাহাড় লিখছি নাকি পাথর লিখছি, তাহলে আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি এটা হবে পাথর, তাই না, নট পাহাড়। তাহলে ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি পাথরকে ভি বেগে উপরের দিকে খারাপ ভাগে নিক্ষেপ করা হলো, আচ্ছা ঠিক আছে, নিচের কোন বিবৃতি সঠিক। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি, আমি একটু মুছে দিচ্ছি এটা। তাহলে একটু খেয়াল করো, মনে করো এই হচ্ছে সেই বস্তুটা, ঠিক আছে, আমি কি করলাম নিক্ষেপ করলাম, দেখো আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখাই। দেখো আমি এটাকে নিক্ষেপ করলাম, দেখো তো বস্তুটা কিন্তু এতটুকু উঠে কি থেমে গেছে, তাই না। তার মানে একটা বস্তুকে যখন নিক্ষেপ করব
ও কিন্তু উঠতে 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 এক সময় ওর বেগটা কি হয়ে যাবে ভাইয়া, ওর বেগটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? উঠতে উঠতে ওর বেগটা জিরো হয়ে যাবে, এবং যেই পজিশনে বেগটা জিরো হবে, ঠিক আছে, তাহলে সেই পজিশনকে আমরা কি বলি, সেই পজিশনকে আমি বলি হচ্ছে সর্বোচ্চ বিন্দু, সেই পজিশনকে আমি বলি সর্বোচ্চ বিন্দু। তার মানে ও এখন যতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা হবে তার সর্বোচ্চ দূরত্ব, ঠিক আছে? এই যে এইচ, এটা হবে আমাদের সর্বোচ্চ দূরত্ব। তাহলে তোমাকে আমি লিখেই দেই, এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। এবং খুব কমন সেন্স দিয়ে জিনিসটা চিন্তা করা যায়, যেহেতু এখানে বেগের মান জিরো, তাহলে এখানে কিন্তু গতিশক্তি জিরো হবে। কেন গতিশক্তি জিরো হবে? কারণ ই কে সমান সমান কি, হাফ এম ভি স্কয়ার। বেগের মান জিরো, বেগের মান জিরো বসালে ই কে কি জিরো হবে। আর দেখো ভাইয়া, যদি গতিশক্তি জিরো হয় তাহলে কিন্তু সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি হবে কি, সর্বোচ্চ। ওকে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি হবে সর্বোচ্চ এবং গতিশক্তি হবে জিরো। তাহলে আমরা কনসেপ্টটা বুঝে গেলাম। তাহলে কনসেপ্ট যদি বুঝি তাহলে আসো এখানে অ্যান্সার মিলাই। কি বলছে, পাহাড়টি সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি শূন্য। হ্যাঁ, অবশ্যই গতিশক্তি শূন্য। ওই যে আমরা ওখানে পাইছি, দেখো ই কে ইকুয়ালস টু জিরো, গতিশক্তি শূন্য। কারণ কি, বেগের মান শূন্য। আচ্ছা, বলছে কোনটা সঠিক নয়, এটা কিন্তু সঠিক। বি নাম্বার কি, নিক্ষেপণ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সকল অবস্থানে মোট শক্তি সমান, যে কোনো বস্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বস্তু যদি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কাজ করে বা নীতি মানে, তাহলে কি প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তোমার শক্তি সমান। ওকে, তাহলে এইখানে কিন্তু সকল অবস্থানে মোট শক্তি সমান, এটা ঠিক আছে। তারপর কি বলছে, পাথরটির নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ, পাথরটির নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ। হ্যাঁ অবশ্যই, দেখো যখন তুমি এই বস্তুকে নিক্ষেপ করছো তখন তুমি কিন্তু সর্বোচ্চ বেগ দিয়ে নিক্ষেপ করছো, ঠিক আছে? নিক্ষেপণ বিন্দুতে বেগ থাকে সর্বোচ্চ, তাহলে বেগ যদি সর্বোচ্চ হয় তাহলে আমি কি বলতে পারি, গতিশক্তি হবে সর্বোচ্চ এবং বিভব শক্তি হবে জিরো। তার মানে নিক্ষেপণ বিন্দুতে বিভব শক্তি জিরো, গতিশক্তি সর্বোচ্চ। তাহলে এইখানে নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ, এটাও কিন্তু ঠিক আছে। দুই নাম্বার দেখো, পাথরটি সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি শূন্য, বাট আমরা দেখতেছি পাথরটি সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি সর্বোচ্চ। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, ডি, এটা সঠিক নয়, ঠিক আছে? আচ্ছা দেখো 14 নাম্বার ম্যাথ, একটি ধাতব পৃষ্ঠে অতি বেগুনি রশ্মি আপতিত হলে কোন কারণে নির্গত হবে, ইলেকট্রন, ফটোইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে? তোমার যে রশ্মি নির্গত হোক, যদি এই অতি বেগুনি রশ্মি বা যে কোনো রশ্মির ফোটনের শক্তি যদি এনাফ পরিমাণ থাকে, তাহলে তোমার কি ওই ধাতব পার্ট বা মেটাল বার থেকে কি হবে, ইলেকট্রন নির্গত হবে। এটাকে বলে ফটোইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে? তারপর খেয়াল করো, নিচের কোন তরঙ্গটির সমাবর্তন বা পোলারায়ন সম্ভব নয়, শব্দ তরঙ্গ। এটা সব মেডিকেলের কোশ্চেন আসছে। আচ্ছা, দুটি ভেক্টর স্কেলার গুণফল 20 এবং ভেক্টর গুণফল 6√2, ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? আচ্ছা, স্কেলার গুণফল, স্কেলার গুণফল বলতে দুটা ভেক্টর মনে করে a ডট b, এটার মান হচ্ছে 20। ভেক্টর গুণফল কি, a ক্রস b। দেখো এটা কিন্তু a ক্রস b এর মান দিছে, কিন্তু যেহেতু 6√2 এর সাথে কোনো ভেক্টর চিহ্ন দেয় নাই, ঠিক আছে, একক ভেক্টর দেয় নাই, তাহলে এটা শুধু মান দিছে 6√2। তাহলে এটা আমি করবো কীভাবে, দেখো a ডট b, এখান থেকে আমি লিখতে পারি কি, a b cos থিটা ইকুয়ালস টু 20। ধরো 1 নম্বর সমীকরণ, এখান থেকে কি লিখতে পারি, a b sin থিটা ইকুয়ালস টু 6√2, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। চিল্লাইলো কিরকম, এর কাট কেটে দিস, ঠিক আছে? তাহলে 2/1 কি হবে, 2/1 যদি করি তাহলে ভাই দেখো tan থিটা ইকুয়ালস টু 6√2 ডিভাইডেড বাই 20, 23 ডিগ্রি। তাহলে এখানে কিন্তু 23 ডিগ্রি কিন্তু কোনো অ্যান্সার নাই, বা 23 ডিগ্রির কাছাকাছি কোনটা আছে, এ 30 ডিগ্রি। বাট আমার মনে হয় না 30 ডিগ্রি কখনোই হবে, ঠিক আছে? হয় 30 ডিগ্রি দেখাইতে পারো, নইলে ছেড়ে দাও, এখানে +1 দিয়ে দিবে। তারপর খেয়াল করো, মিটার ব্রিজ কোনটির ভিত্তিতে কাজ করে, মনে রাখবা তোমার মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স। মিটার ব্রিজ, পটেনশিওমিটার, পোস্ট অফিস বক্স, এই তিনটা হুইস্টন ব্রিজের নীতি অনুযায়ী কাজ করে, ঠিক আছে? তারপর বলছে একটি বাড়ির মেইন মিটারে 5 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে, ওই বাড়িতে নিরাপদভাবে 100 ওয়াটের কয়টি বাল্ব ব্যবহার করা যাবে? আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি দেখি মেইন মিটারের ক্ষমতা কত। তাহলে মেইন মিটারের ক্ষমতা কত এটা আমি একটু বের করি। তাহলে এটা যদি বের করি তাহলে দেখো P ইকুয়ালস টু VI, তাহলে ভোল্টেজ কত, 220 ভোল্ট, কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। তার মানে 220 × 5, 5 0 0, 5 2 10 0, 5 2 10, 11, তার মানে 1100 ওয়াট, ঠিক আছে? তাহলে এখন বলো তো 100 ওয়াটের কয়টা বাতি ব্যবহার করা যাবে? তাহলে আমি কি বলতে পারি না,
যে ক্ষমতা যদি 100 ওয়াট হয় তাহলে বাতি ব্যবহার করা যাবে কয়টি? একটি, ঐকিক নিয়ম। যদি ক্ষমতা হয় 1 ওয়াট, বাতি হচ্ছে 1/100, তাহলে আমাদের মোট ক্ষমতা কত? 1100 ওয়াট। তাহলে কত হবে? 1100 ডিভাইডেড বাই 100, তার মানে 11টি। তাহলে এখানে অ্যান্সার হবে 11টি। আচ্ছা দেখো 19 নম্বর ম্যাথটা কি? একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? আচ্ছা কৌণিক বেগ সূত্র হচ্ছে θ/t, ঠিক আছে? তাহলে খেয়াল করো ভাই, এই যে আরে ঘড়ি আঁকছি এটা, এই দেখো 12টা বাজে, ঠিক আছে? মনে করো সেকেন্ডের কাঁটা এখন এখানে আছে, তাহলে মনে করো সেকেন্ডের কাঁটা সম্পূর্ণ ঘুরে আবার 12টার সময় আসলো, তাহলে বলো কতটুকু কত অতিক্রম করছে? 360 ডিগ্রি বা টোয়াইস পাই, ঠিক আছে? দেখো সেকেন্ডের কাঁটা যখন সম্পূর্ণ একবার ঘুরছে কতটুকু সময় অতিবাহিত হয়েছে? 60 সেকেন্ড। তাহলে টোয়াইস π/60, তার মানে হচ্ছে π/30 রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্সার কত? π/30 এই যে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তারপর খেয়াল করো একটু, গরম বস্তু ঠান্ডা করতে কোনটি বেশি কার্যকর হবে? অ্যান্সার হচ্ছে ঠান্ডা পানি। দেখো এখানে বিস্তারিত ব্যাখ্যা লিখে দিছি, দেখো একটু যদি এক্সপ্লেন করি, ঠান্ডা পানি কি? ঠান্ডা পানি তাপ বেশি পরিবহন করে, ঠিক আছে? তাপ পরিবাহিতা বেশি, তারপর বস্তুর সংস্পর্শে এসে দ্রুত তাপ শোষণ করতে পারে, ঠিক আছে? তার মানে ঠান্ডা পানি অনেক তাড়াতাড়ি কি তাপ নিয়ে নিতে পারে একটা বস্তু থেকে। ওকে, তারপর বরফ কি? দেখো বরফ ঠান্ডা হলেও গলতে সময় লাগে, ঠিক আছে? তাহলে বরফের গলতে অনেক বেশি সময় লাগে, যার কারণে কি তাপটা অত বেশি পানির মতো দ্রুত শোষণ করতে পারে না, ঠিক আছে? আবার তাপ স্থানান্তরের প্রক্রিয়া খুবই ধীর হয়ে থাকে। অপরদিকে ঠান্ডা বাতাস কি? বাতাসের তাপ পরিবাহিতা অনেক কম, ঠিক আছে? এবং ও শোষণ করতেও কি কম সময় নেয়। তাহলে এখানে বলতে পারি কি, যদি তুলনা যদি দেই তাহলে কি ঠান্ডা পানি সবচেয়ে বেশি কার্যকর। 21 নম্বরটা কি বলছে? ভূপৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে কমপক্ষে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না, ঠিক আছে? তাহলে এই যে m ভরের একটা বস্তু m ভরের একটি বস্তুকে কমপক্ষে ভিডিও করতেছে। আচ্ছা মেকআপ ম্যান প্লিজ, ধরো এটা হচ্ছে তোমার m ভরের সেই বস্তু, আমি এমন একটা বেগে নিক্ষেপ করলাম যেই বেগে নিক্ষেপ করলে আমার কাছে ফেল হয়েছে। 21 নম্বর কোশ্চেন একটু দেখো, ভূপৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে কমপক্ষে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা আর ভূপৃষ্ঠে ফিরে আসবে না? মনে করো এটা হচ্ছে সেই বস্তু এবং এই বস্তুকে আমি কি করলাম? একটা বেগে নিক্ষেপ করলাম। এখন বলো আমি কত বেগে নিক্ষেপ করছি যে বস্তুটা ফিরে আসে নাই? এটাকে বলা হচ্ছে মুক্তিবেগ, ঠিক আছে? তাহলে তোমরা সবাই তো জানো যে মুক্তিবেগের সূত্র কি? মুক্তিবেগের সূত্র হচ্ছে v escape velocity equals to √2gm ডিভাইডেড বাই r। যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে লিখতে চাও √2gr। অ্যান্সার এখানে আছে, হ্যাঁ দেখো এখানে অ্যান্সার হচ্ছে c √2gr। কিন্তু কথা হচ্ছে আমি তো সেই মুক্তিবেগে নিক্ষেপ করি নাই, তার মানে আমার বস্তু কি আর কি আমার কাছে ফেল হয়েছে। যেহেতু আমি মুক্তিবেগে নিক্ষেপ করি নাই, তার মানে বস্তুটা কিন্তু আমার কাছে আবার ফিরে আসবে, তাই না? ওকে। আচ্ছা 22 নম্বর কোশ্চেন একটু দেখো, পৃথিবীর ব্যাসার্ধ r হলে পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান? তার মানে গভীরে অভিকর্ষ ত্বরণের মান আমি যদি ধরি, গভীরে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে g(d), এইটা পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। তার মানে পৃথিবীর পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটাকে আমি g ধরি, তাহলে ভাইয়া আমাদের কন্ডিশনটা কি বলছে? গভীরের মান পৃথিবীর পৃষ্ঠের 1/3 হবে। তাহলে কোশ্চেনটা কি? কত গভীরে? তাহলে আসলে আমরা কত গভীরে এই সূত্র দেই। তাহলে d গভীরতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে g(d) = 1 - d/r * g। তাহলে g(d) ডিভাইডেড বাই g = 1 - d/r। তাহলে g(d) ডিভাইডেড বাই g কত হবে? এখান থেকে আমি একটু বের করি 1/3। তাহলে এখানে 1/3 = 1 - d/r। এখান থেকে আমি যদি d এর মানটা যদি বের করি তাহলে এটা হবে 2/3 * r। তাহলে অ্যান্সার হবে 2/3 * r। তাহলে এখানে কি আছে? হ্যাঁ অ্যান্সার হচ্ছে c 2/3 * r। আচ্ছা 6 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 সেকেন্ড ধরে 2 নিউটন বল প্রযুক্ত হলে উক্ত বস্তুর বেগের পরিবর্তন কতটুকু হবে? আসো তাহলে এটা করি। প্রযুক্ত বল কত হলে বেগের পরিবর্তন কতটুকু হবে? তাহলে এটা কোন সূত্র দিয়ে করবো? F = মা। ওকে, তারপর F = m v - u ডিভাইডেড বাই d। দেখো সব কিছু দেওয়া আছে। প্রযুক্ত বল কত? F এর মান 2, তাহলে 2। ভরের মান কত দেওয়া আছে? এই দেখো 6 কেজি ভর দেওয়া আছে।
তার মানে এম এর মান হচ্ছে 6, চাইছে হচ্ছে ভি মাইনাস ইউ, বেগের পরিবর্তন এটাই চাইছে ভি মাইনাস ইউ। টি এর মান কত 6 সেকেন্ডে, এই যে 6, তাহলে 6 6 কাটা, তাতে ভি মাইনাস ইউ বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড, এটাই অ্যান্সার, বেগের পরিবর্তন 2 মিটার পার সেকেন্ড। তারপর বলছে দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, কোন ধরনের প্রক্রিয়া? এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে। তারপর খেয়াল করো, 500 গ্রাম ভরের একটি বস্তুকে স্থির অবস্থান থেকে 2 নিউটন বল প্রয়োগে 1 মিটার দূরত্বে সরানো হলো, বস্তুটির উপর কাজের পরিমাণ কত? আচ্ছা, কাজের পরিমাণ কত? আমরা জানি হচ্ছে ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ ইন্টু এস। এফ এর মান কত? এফ এর মান কি দিছে? হ্যাঁ, 2 নিউটন বল দিছে, 2। এস এর মান কত? 1 মিটার, 2 জুল। অ্যান্সার হচ্ছে 2 জুল। তাহলে এটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 24-25 সালের পদার্থবিজ্ঞান কোশ্চেন, ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে যে কোশ্চেনটা আরেকটি স্ট্যান্ডার্ড করতেই পারতো, মোটামুটি অনেক বেশি থিওরিটিক্যাল করে ফেলছে। আমার মনে হয় মেডিকেলের কোশ্চেনটা সলভ করতেছে, ঠিক আছে। তোমার আরেকটি স্ট্যান্ডার্ড করলে আমার মতে ভালো হতো, তবে ওভারঅল কোশ্চেনটা সহজ হয়েছে, কোশ্চেনটা তেমন কঠিন হয় নাই, ঠিক আছে। এরপর তোমাদের আস্তে আস্তে ম্যাথ সলভ, এটা নিবে আমাদের আশিক বাছার শুভ টেন টেন রমজান গান কাটা শেষ হয় নাই। হ্যাঁ, আল্লাহ হাফিজ।